আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর ডেইলি ব্লগের 50তম দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যথারীতি আমার 50তম দিন পূর্ণ হলো। তো রেগুলারই আমি আপনাদের সাথে আমার পড়াশোনার যে ডেইলি ব্লগ সেটা শেয়ার করি। মূলত সারাদিন পড়াশোনার পরে একটা সময় আমি আমার যে সারাদিনের পড়াশোনাটা কেমন করলাম বা কিভাবে পড়ছি সেই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আজকে 50তম দিন। আজকে আমার পড়াশোনা ছিল মিহির জিকে থেকে জিকে রিভিশন, ইংলিশ লিটারেচার রিভিশন এবং গণিত প্র্যাকটিস করা। তো প্রথমেই দেখুন, ইংলিশ লিটারেচার দেখলাম বা ইংরেজি সাহিত্য রিভিশন করলাম হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বই থেকে ফর বিসিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম। বইটা মূলত কনফিডেন্সের বই। তো বাজারে মোটামুটি কনফিডেন্সের এই বইটা অনেক বেশি প্রচলিত, অনেক বেশি মাত্রায় বলতে পারেন যে জনপ্রিয়, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। লাস্ট 46তম বিসিএসে 10টা প্রশ্ন এসেছিল সাহিত্য থেকে এবং 10টাই এই বই থেকে কমন এসেছিল। ফলে এই বইটা খুব চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বই। এমনকি যারা ইংরেজি সাহিত্য ডিপার্টমেন্টে পড়েন, ইংরেজি ভাষা এবং সাহিত্য, তাদের জন্য বইটা চাইলে পড়তে পারেন। দেখুন, এইটা হচ্ছে রিভাইজড বাই মোহাম্মদ আব্দুল লতিফ, অর্থাৎ লতিফ স্যারের। তিনি কিন্তু এটা রিভাইজ করেছেন, অর্থাৎ এটা পুনর্মুদ্রণ করেছেন এবং এইটা মূলত লেখা হচ্ছে শরীফ হোসেন আহমেদ চৌধুরী। তো যারা মোটামুটি ইংরেজি সাহিত্য পড়াশোনা করেন তারা মোটামুটি এই বই সম্পর্কে অবগত আছেন বলে আমার ধারণা। তো আজকে পড়লাম মূলত, যেহেতু রিভিশন পার্ট, স্যার থমাস ওয়েট। দেখুন, এখানে স্যার থমাস ওয়েট থেকে তেমন খুব বেশি প্রশ্ন হয় না, তাও কিছুটা পড়লাম। এরপর দেখুন, স্যার ফিলিপ সিডনি, তার একটা বিখ্যাত হচ্ছে অর্কেডিয়া, জন ওয়েবস্টার। পরবর্তীতে বিখ্যাত, এইটা খুবই বিখ্যাত। দেখুন, যেগুলো থেকে প্রশ্ন হয় এবং ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি টপ টু বটম, অর্থাৎ আগা থেকে মাথা বা আপাদমস্তক যাই বলেন, আমি পড়ি। অর্থাৎ তেমন কোনো তথ্য তেমন বাদ দিই না, চেষ্টা করি সব তথ্যই পড়ার, কারণ এইখান থেকে প্রশ্ন এসে থাকে। ভেন জনসন দেখুন, 1572 থেকে 1637। শেক্সপিয়ারের পরবর্তীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ নাট্যকার, ফাদার অফ ইংলিশ রিয়ালিস্টিক্স কমেডি, ফাদার অফ কমেডি অফ হিউমার্স। দেখুন, মেডিকেল থিওরি সম্পর্কিত হচ্ছিল কমেডি অফ হিউমার্স। পরে দেখুন, তিনি এলিজাবেথীয় পিরিয়ডের পাশাপাশি লেখালেখি শুরু করলেও এলিজাবেথীয় পিরিয়ডে বেশি সুখ্যাতি লাভ করেন, অর্থাৎ তিনি কিন্তু এলিজাবেথীয় পিরিয়ডেও যুক্ত। এরপরে দেখুন, তার হচ্ছিল বিখ্যাত প্লে বা নাটক এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট উম্যান, ভলপনি এবং দ্য আলকেমিস্ট। এখানে ভলপনি খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব সম্ভবত কোনো একটা বিশেষ রিপিটেড প্রশ্ন ছিল। এইভাবে মনে রাখবেন, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দুইটা একসাথে। এরপর দ্য সাইলেন্ট উম্যান, ভলপনি, দ্য আলকেমিস্ট। এগুলো কিন্তু আল্লাহর রহমতে আমার এখন ঠোঁটস্থ হয়ে গেছে পড়তে পড়তে। ইংলিশ সাহিত্য হচ্ছে বারবার পড়তে হয়। এরপরে বেন জনসন, থমাস কিল দেখলাম, জর্জ চ্যাপম্যান। দেখুন, এইখানে একটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু বাংলার সাথে সবসময় সবসময় একটা কথা বলি যে পড়াশোনা রিলেটেড করার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে বেশি। জর্জ চ্যাপম্যানে দেখুন, এটা হচ্ছে তিনি হোমারের ইলিয়াড ইংরেজি এবং অডিসিস এর ইংরেজি অনুবাদ করেন। ইলিয়াড একটি গ্রিক মহাকাব্য। দেখুন, হোমারের ইলিয়াড বাংলায় অনুবাদ করেন হচ্ছে হেক্টর বধ, যেটা মাইকেল মধুসূদন দত্ত। দেখুন, আমি পাশেই লিখে রেখেছি। অর্থাৎ হোমারের যে ইলিয়াডের ইংরেজি অনুবাদ করেন জর্জ চ্যাপম্যান, বাংলা অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এটা কিন্তু বাংলা সাহিত্যের একটা পার্ট। তো এভাবে রিলেটেড পড়ার চেষ্টা করবেন। এরপর নিকোলাস মারভোলি, ফ্রান্সিস বেকন, আরও গুরুত্বপূর্ণ একটা টপিক। ফ্রান্সিস বেকনটা পড়লাম। দেখুন, ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ মডার্ন পোর্টস, ফার্স্ট এসএসসি ইন ইংলিশ লিটারেচার। তার প্রত্যেকটা প্রবন্ধ অফ দিয়ে শুরু হয়।
তার বিখ্যাত উক্তি মূলত এইখানের মূল বিষয়টা হচ্ছে তার সাধারণত তার বই এবং তার বিখ্যাত উক্তি। প্রত্যেকটা ইসের বিখ্যাত উক্তি থেকে প্রশ্ন এসে থাকে অনেক সময়, তাই এইগুলো একটু দেখাটা জরুরি। এরপরে গ্যালিলিও। সর্বশেষ এবং মহা গুরুত্বপূর্ণ, ওগুলো ছিল গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ, উইলিয়াম শেক্সপিয়ার। দেখুন উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন প্রায় আসে, এমনকি তার জন্ম মৃত্যু থেকেও প্রশ্ন আসে। দেখুন 1564 থেকে 1616, বার্ড অফ অ্যাভন, স্ট্যামফোর্ড আপন অ্যাভন, তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। তার টাইটেলগুলো দেখুন: ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, কিং উইদাউট ক্রাউন, দ্য বার্ড অফ অ্যাভন। একটা জিনিস খেয়াল করুন, যেইগুলো একটু বেশি হাইলাইট করা, দেখুন এখানে কিন্তু 3টা হাইলাইট করা বেশি, এখান থেকে প্রশ্ন এসে থাকে। মানে আমি গত কয়েক বছর বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে এই হাইলাইট করা জায়গা থেকে প্রশ্ন ম্যাক্সিমাম বলতে কি 99% প্রশ্ন এই হাইলাইট করা জায়গা থেকে আসে। অর্থাৎ শেক্সপিয়ারের কোনো থেকে যে প্রশ্নটা আসবে দেখবেন এই হাইলাইট করা জায়গা থেকে আসবে, কারণ এই বইটা আসলে অ্যানালাইসিস করে তৈরি করা এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোর ভিত্তিতেই করা। পরে বিভিন্ন নাটক আছে তার। পরে দেখুন দ্য মার্চেন্ট অফ ভেনিস, খুব বিখ্যাত পরিচিত। অল দ্যাট গিল্টার ইজ নট গোল্ড, দেখুন এইখানেও হাইলাইট করে দেওয়া ইম্পর্টেন্টগুলো। এরপরে হ্যামলেটের কিছু বিখ্যাত উক্তি দেখুন: টু বি অর নট টু বি ইজ নট দ্য কোশ্চেন, প্রথমটা। তারপরে হচ্ছে ফ্রাইলটি ইজ দ্য নেম অফ ওম্যান, অর্থাৎ নারীর অপর নাম দুর্বলতা। 46 বিসিএসের প্রশ্ন এসেছিল। তারপরে দেখুন হোয়াট প্রাইস অফ ওয়ার্কিং ওম্যান, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। তো যেইখানে হাইলাইট করে আমি শুধু ওইগুলোই পড়েছি, নরে ব্রোয়ান, নরে ল্যান্ডার। এরপরে ম্যাকবেথ। তো আজকে মোটামুটি কিন্তু দেখুন একটা বিষয়, ইংরেজি সাহিত্য নিয়ে বেশি কথা বলা হয়ে গেল, কারণ আজকে মোটামুটি ভালোই পড়েছি। আজকে বললাম দেখুন 28 পেজ থেকে 38 পেজ। একটা বিষয়, আমি কিন্তু আগে ইংরেজি সাহিত্য পড়তাম কয় পেজ জানেন? যখন প্রথম শুরু করেছি, যেহেতু আমরা ইংরেজি সাহিত্যের ছাত্র না, তো এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না। প্রথমে আমি এবার মানে এরকম পড়া হয়েছে, ধরেন এই যে 29 পেজ, 29, 30 একদিন শুধু এইটা পড়ে আর পড়তে পারতাম না, মানে এত কঠিন লাগতো। যাই হোক, এই ছিল ইংরেজি সাহিত্য। পরবর্তীতে দেখলাম এইটাও রিভিশন, মূলত এখন আমার রিভিশন পার্ট চলছে। মিহির জিকে রিভিশন, জিকের জন্য আমি মিহির জিকে পড়েছি। বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি ইনশাল্লাহ বই থেকে কমন পাবো এবং অবশ্যই নির্ভুল উত্তর করতে পারবো। আসলে সব বই থেকেই কম বেশি ভালোই কমন থাকে, কিন্তু নির্ভুল উত্তর করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন একজন বলল যে আমি এই বই থেকে এতগুলো কমন পাইছি, আরেকজন বলতেছে এই বই থেকে এতগুলো কমন পেয়েছি। মূল বিষয় আসলে সব বইই কম বেশি আপনি 70 বা 70+% কমন পাবেন, অর্থাৎ 140 মার্কের মতো আপনি অবশ্যই কমন পাবেন, কিন্তু আপনার সেটা মনে রেখে পরীক্ষা দিতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আজকে ছিল বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। দেখুন এটাও আমার একটা রিভিশন যেহেতু পার্ট, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য থেকে রিভিশন করলাম। 46 বিসিএস এইখান থেকে প্রশ্ন এসেছিল, কোনটা দেখুন: ইপিজেড চালু শিল্পীর মধ্যে তৈরি পোশাক শিল্পে সর্বোচ্চ বিনিয়োগ করেছে কোনটা? পোশাক শিল্প সর্বোচ্চ বিনিয়োগ। দেশে মোট ইপিজেড আছে 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি। তো এইগুলা মূলত রিভিশন পার্ট। এরপরে চাকরির বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে: বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়িকদের গঠন, বিভিন্ন সম্পদ, বনজ সম্পদ, বিভিন্ন বনজ সম্পদের ব্যবহার, দেখুন এগুলো পড়লাম। ইম্পর্টেন্টগুলো কিন্তু আলাদা করে তারা আবার হাইলাইট করে দিয়েছে, দেখুন 3 স্টার 3 স্টার 3 স্টার। পরে সুন্দরবন একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের বাংলাদেশ বিষয়াবলী ক্ষেত্রে। দেখুন সুন্দরবন 1992 সালে রামসার সাইট হয় হিসেবে অন্তর্ভুক্ত হয়। মোট 10,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশ আছে 6,000, ভারতের 3,000, অর্থাৎ 62 এবং 38। বিভিন্ন পয়েন্ট দেখুন, এইখান থেকে 45-এ বিসিএস এর প্রশ্ন এসেছিল যে সুন্দরবনকে স্পর্শ করেছে কয়টি জেলা? মোট 5টি জেলা। কৌশল হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু, এবার মনে রাখার একটা সহজ পদ্ধতি। পরে বিগত বছরের প্রশ্ন এবং আর্সেনিক দূষণ। তো আজকে কিন্তু মোটামুটি এইটাও অনেক বেশি পড়া হয়েছে। দেখুন আজকে আরও পড়লাম মুদ্রা ব্যবস্থা, মুদ্রা নীতি প্রণয়ন, মুদ্রার বিষয় যত যাবতীয় পড়া হলো,
সরকারি নোটে কারই থাকে। দেখুন এটা কিন্তু 45 বিসিএস এসেছিল যে দুর্নীতি প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থ যোগান বন্ধ করণে পরিণত হয় মানি লন্ডারিং আইন 2012 সালে। এটা 45 বিসিএস এর প্রশ্ন। এটা দেখুন বিগত বছর প্রশ্ন। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? 45 বিসিএস 2012 সালে। তো এরপরে শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জও পড়লাম, বিভিন্ন ভাতা, নিরাপত্তা। তো এই ছিল আজকের জিকে। তো এটাও এখন রিভিশন পার্ট, দুইটা বিষয় আমি রিভিশন করতেছি। এখন আমি সবচেয়ে বেশি জোর প্রদান করছি মূলত ম্যাথে। দেখুন অলরেডি আমি 261 পেজে চলে এসেছি কত দ্রুত সময়ে। আশা করি খুব দ্রুতই বাংলাদেশ বিষয়গুলি রিভিশন শেষ হবে। তো সবচেয়ে বেশি গুরুত্ব আমি যেটাই দিচ্ছি এখন, কারণ যেহেতু পরীক্ষা চলে আসছে, আমি চেষ্টা করব কয়েকবার রিভিশন করার। আসলে একবার শেষ করতে পারলে সেইটা রিভিশন করতে খুব বেশি সময় লাগে না। তাই একবার ভালো করে শেষ করাটা সবচেয়ে বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ। তো আমি সবচেয়ে বেশি ইদানিং গুরুত্ব দিচ্ছি ম্যাথে, কারণ ম্যাথটা আমার শেষের কাছাকাছি। আমি দ্রুত চেষ্টা করব ম্যাথটা শেষ করার। দেখুন অলরেডি পাটিগণিত কিন্তু আমি শেষ করেছি। বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সরল যৌগিক মুনাফা, লাভ ক্ষতি। তো এরপরে বীজগণিত আমি অলরেডি 2 লগারিদম শেষ করে আমি সমান্তর ধারায় চলে এসেছি। আমি চেষ্টা করব ধারাটাও দ্রুত শেষ করতে, এবং বীজগণিত 1 শেষ করতে পারলে কিন্তু আমার বীজগণিত শেষ হয়ে যাবে। তাই আমি যত দ্রুত পারবো এই ম্যাথগুলো শেষ করার চেষ্টা করব। তো আজকে ধারার আজকেই প্রথম ধারাটা শুরু করলাম, সমান্তর গুণোত্তর ধারা। দেখুন আজকে ছিল সমান্তর গুণোত্তর ধারা, এখানে টাইপ করে দেওয়া। আজকে অলরেডি 1 2 3 3টা টাইপ আমি করলাম। লাস্ট 12 বছরে 12টা প্রশ্ন এসেছে, মানে বুঝতে পারছেন যে বলা যায় প্রতি বছরেই এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রয়োজনীয় মৌলিক সূত্রাবলীগুলো দেখলাম। আজকে মূলত ম্যাথই সবচেয়ে বেশি জোর দিয়েছি, কারণ আমার অলরেডি ওইগুলো হচ্ছে রিভিশন পার্ট, ওগুলো করতে বেশি সময় লাগে না। ম্যাথেই আমার সময়টা বেশি দিলাম, কারণ ম্যাথটা শেষ করা প্রয়োজন। আজকে করলাম টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। মানে সাধারণত কিন্তু আমি এত ম্যাথ করি না, কিন্তু আজকে যেহেতু ফিনিশিং পার্টে যাব, এর জন্য আমি চেষ্টা করেছি যে ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করার। টাইপ দেখুন 2 করলাম, টাইপ 2 প্রত্যেকটা অঙ্ক জাস্ট সূত্র অনুযায়ী ধরে ধরে ম্যাথগুলো করেছি। প্রত্যেক বছরে যেহেতু ম্যাথ আসে এখান থেকে। এরপরে সেলফ প্র্যাকটিস ছিল টাইপ 3। তো ম্যাথগুলো কিন্তু আমি ইনশাল্লাহ অলরেডি টাইপ 3তে চলে এসেছি। আমি এইটাও শেষ করার চেষ্টা করব দ্রুতই। দেখুন এরপরে 4 করব। 5 থেকে এইটা আমি করব না, যেহেতু 10তম থেকে 46 বিসিএসে প্রশ্ন হয়নি, তাই এখানে আমি কম সময় দেব। আমি চেষ্টা করব পরবর্তীতে 11 থেকে 18 দ্রুত সময়ের মধ্যে শেষ করার। তাহলে ইনশাল্লাহ ম্যাথও অলরেডি প্রায় শেষের কাছাকাছি। আমি এখন চেষ্টা করছি সবগুলো সাবজেক্টকে শেষ করার দ্রুত। যত দ্রুত শেষ করতে পারবো তত বেশি রিভিশন করতে পারবো। তো ধন্যবাদ। এই হচ্ছে আজ ছিল আমার সারাদিনের পড়াশোনা। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।